আসলে কি বলবো, নিজের কপালটা না নিজে পুরাই ফেলছি গাইস। মানে সংসারটা আলাদা করে দিছে একটা। কি বলবো, টাকা পয়সা আমার হাতে নাই, ঘরে কোনো খাবার নাই। আমি আমার মেয়ে আজকে রুটি চাইছে, নিচ থেকে খাইতে চাইছে, তো দিতে পারি নাই। আইনজীবী দিয়ে ফোন করা হয়েছে, তারে ওইখানে নিয়ে মারধর পর্যন্ত মানে হয়ে গেছে ওই জায়গায়। তারপরে আর কি লাগে, তারপরও নাকি বড় সতীনের বাবার বাড়ি ভালো, কোনো কড়াকড়ি নাই কি। আমার শাশুড়িও কিন্তু মেয়েটার কথা চিন্তা করে নাই, তার বাপ মেয়ের কথা চিন্তা করে নাই। এইসব জিনিস আমি চিন্তা করি, বাড়িটা আমার নামে করতে চাইছে। আমি 2 দিন পরে কাউরে ভাই লাঠি দিয়ে বের করে দিব সংসার থেকে, কারণ বাড়িটা আমার নামে হয়ে গেছে। এই ধরনের মেন্টালিটি ভাই আমার মধ্যে নাই। আর তেলের দাম তো মনে করেন যে দিন দিন শুধু বাড়ে, কমে আর না এইসব তেলের দাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। বললামই তো, এখন আপনাদের ভালোবাসাই একমাত্র আমার মেয়েরে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গতকালের ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে শাশুড়ি মা একদম আইনজীবীর সাথে কথা বলে আমাকে বাড়ি দিয়ে দিবে, সেই সব প্রসেসিং করতেছিল, মানে দলিলপত্র রেডি করতেছিল। তো এটা আমিও জানি, কিন্তু হুট করে যে কি থেকে কি হয়ে গেছে, বাড়ি লিখে দিবে থাক দূরের কথা, সংসারই এখন আলাদা হয়ে গেছে। তো কি হয়েছে না হয়েছে সেই সব খুঁটিনাটি আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি। মানে কালকে হচ্ছে এসব কথা তো হয়েছে আগের দিন। তো কালকে শাশুড়ি মা বাসায় আসছে, বাসায় এসে হঠাৎ করে বলতেছে সে আমাকে বাড়ি লিখে দিবে না, আর কি জানি বাড়ি তার নামেই থাকবে, তার মরার পরে যার মন চাইবে সে নিয়ে যাবে, এটা নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। সে মরে গেলে তখন যারটা সে মানে যেমনি নিতে পারে নিবে, সে কাউরে লিখে দিয়ে যাবে না, এরকম তার কথা ছিল। পরে ভালো কথা, বাড়ি লিখে দিবে না, এখানেই শেষ না। পরে বলতেছে কি, ওই যে আমাদেরকে আমি সবসময় বলি না, আমার শাশুড়ি মেয়ে সবচেয়ে বেশি খরচ দেয়, আমাদের সংসারটা কিন্তু শাশুড়ি মেয়ের উপরেই। তো সে বলতেছে কি এখন নাকি আর খরচও চালাবে না। হুট করে কি হয়েছে আসলে আমি জানি না, কার কথা শুনে এরকমটা করতেছে আমার শাশুড়ি মা। কারণ কি জানেন, এই আমার শাশুড়ি মায়ের জেনারেশনে যত মানুষ আছে সবাই না ওই যে মানুষ কি বলে সেই সব কথা অনেক বেশি কানে নেয়। যদি মানুষের কথায় যদি কিছু না হইতো, না হলে মানে আমার শাশুড়ি কখনো এত তাড়াতাড়ি চেঞ্জ হইতো না, কারণ ওনাকে আমি খুব ভালো করে চিনি। তিনি অনেক স্ট্রং পরিশ্রমী একজন মানুষ। হুট করে তার ডিসিশন কখনো এইভাবে চেঞ্জ হয়ে যাইতে পারে না, আমি কখনো দেখিও না এরকম হইতে। আসলে উনি হয়তো বা বিশ্বাস পাইতেছেন আমার উপরে, কে কি বলছে যে আমার বিষয়ে সবাই তো আমারে খারাপ বলে, তাই না? আপনারাও খারাপ বলেন, আশেপাশে মানুষজন। আমি ছোট সতীন, খুবই স্বাভাবিক আমাকে খারাপ বানানো। ছোট সতীনদেরকে না খারাপ বানানো খুব সহজ, যতই ভালো হোক না কেন। তা আমার শাশুড়িরও হয়তো বা কেউ কানে কানে এসে কিছু বলছে, এই কারণে আমার শাশুড়ি এখন আর ভরসা পাইতেছে না। উল্টা আইসা এখন সংসারে আলাদা করে দিছে, বলছে কি আর দেখতে পারবে না, সংসার এখন থেকে আলাদা, আমারটা যাতে আমি নিজে দেখি। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আলাদা যেহেতু আলাদাই, আমি নিজেই খাই। আমার কথা তো আমার নিজের জামাই চিন্তা করে নাই। শাশুড়ি যে ওই যে ছেলের কারণে এতদিন দেখছে, এখন ছেলেও নাই, ছেলের মা দেখবে তো অনেক দূরের বিষয়। এতদিন ছেলের টানে টানেই দেখছে। আসলে আমার কথা আমার জামাইও চিন্তা করে নাই, আর তো কে চিন্তা করবে বলেন? নিজের বাপ মাও তো থাইকা না থাকার মতোই, বাবার কতক্ষণ করবে? ফ্যামিলি থেকে তারও তো একটা সমস্যা আছে, তাই না? মা 4 বছর ধরে কথা বলে না, মার তো অবশ্যই রাগ আছে, সে যে কথা বলে না। তো যাই হোক, আমার কথাও কেউ চিন্তা করে নাই, আমার মেয়েটার কথাও চিন্তা করে নাই যে আমার একটা বাচ্চা মেয়ে আছে, বাচ্চা মেয়েটার অবস্থা কি হবে, ওকে নিয়ে আমি কিভাবে কি করব, নিজের বাবাই চিন্তা করে নেয়। আমার সাথে সাথে না আমার মেয়েটার কপাল অনেক খারাপ গাইস। মানে আমি নিজের কপাল পুরানোর সাথে সাথে আমার মেয়ের কপালটাও পুরাইছি। ও এখন মনে করেন যে ছোটবেলা থেকেই কষ্ট করতেছে, আমরা তো কখনো ছোটবেলায় কষ্ট করি নাই। ছোটবেলায় কি বিয়ের আগ পর্যন্ত কখনোই কষ্ট করি নাই, যা কষ্ট করার বিয়ের পরে করছে। আর বিয়ের পরে কম বেশি সব মেয়েরাই কষ্ট করে, ওইটা কিছুটা হইলেও মানায় নেওয়া যায়। কিন্তু আমার মেয়েটা এই ছোটবেলা থেকে কষ্ট করতেছে, না বাবারা তো ঠিক মতো পাইতেছে, না কোনো কিছু আমি ওরে ঠিক মতো দিতে পারতেছি। আসলে আমার যে কি করতে মন চাইতেছে গাইস, আমি বলে বোঝাতে পারবো না। আমার লাইফে কখনো এইরকম হবে আমি ভাবতেও পারি না, কল্পনাতে কখনো আসে নাই যে আমার জীবনে এত টানাপোড়েন থাকবে আর আমার বাচ্চা এত কষ্ট হয়ে বড় হবে। যাই হোক, শাশুড়ি মা যেহেতু সংসারে আলাদা করেছে, ও ভালো কথা। পরে আমি বলছি কি আচ্ছা ঠিক আছে, আমি সংসারে আলাদাভাবে চালাবো, যেভাবে পারি সেভাবে খাইলে খাবো, মেয়েরে নিয়ে না খাইতে পারলে নাই। তো পরে বলছে কি তার বাড়িতে আমি থাকবো, এখানে নাকি আমাকে ভাড়া দিয়েও থাকতে হবে।
তো এখন অনেকেই বলবেন এখানে যদি ভাড়া দিয়ে থাকতে আপনার এই বাড়িতে থেকে লাভ কি, আপনি অন্য ভাড়া বাসায় চলে যান। দেখেন আমি হুট করে কিভাবে কি ম্যানেজ করব। আমার তো টাকাই ম্যানেজ হইতেছে না, আমি টাকা পাবো কোত্থেকে? ঘরে যা টাকা ছিল এগুলো দিয়ে যে টুকটাক বাজার করে আমি নিয়ে আসছি। এখন কোনো রকম মেরে নিয়ে তো খাওয়া লাগবে, এমন ভাবে আমারে মানে সংসারটা আলাদা করে দিছে। একটা কি বলবো, টাকা পয়সা আমার হাতে নাই, ঘরে কোনো খাবার নাই যে আমি আপাতত কিছুদিন চলতে পারবো, বা আমারে কিছু দিয়ে তারপরে বলছে যে ধরো এগুলা দিয়ে তুমি আপাতত চলো আমার কাছ থেকে নিয়ে, তারপরে তুমি তোমার মতো ভাগ হইলে টাকা পয়সা যদি পারো ম্যানেজ করতে তখন কইরো। কিছু না, হুট করে তার ছেলেও এখন নাই, আর আমি কিভাবে কি করবো, একটা মেয়ে মানুষ বলেন। তো যাই হোক, হাতে যা টাকা ছিল বললামই তো, এই যে এদিকে পেঁয়াজ আনছি, ডিম আনছি আর আলু আনছি, যেগুলো দিয়ে আপাতত আমার মেরে নিয়ে আমার চলে যাবে। তারপরে চাল কিনতে গেছি। তো যেটা বলতেছিলাম গাইস, আমি চাল কিনতে গেছিলাম। আমি গেছিলাম কিনতে হচ্ছে 5 কেজি চাল। পরে ওই দোকানদার বলতেছে যে 10 কেজি আছে, 10 কেজি নিয়ে যান। আর এই যে এদিকে মেয়ের জন্য এক্সট্রা করে আমি 1 কেজি কিনে আনছি। এগুলো হচ্ছে চিকন চাল, মেয়ে তো আর মোটা চাল খেতে পারবে না হুট করে। তা আগে হচ্ছে ওরে টুকটাক অভ্যাস করাবো মোটা চালে, তারপরে একবারে মানে শিফট হয়ে যাব। আমার পক্ষে তো সম্ভব না, বুঝেনি। যাই হোক, এখন আমার একটাই ভরসা, আমার মেয়ের জন্য আমাকে যাই মানে যেভাবে পারে আমার মেয়েটা আমার ভালো রাখতে হবে। যেহেতু আমার মেয়ের কথা কেউ চিন্তা করে নাই, তার দাদা দাদি, তারপরে নিজের বাবা, যে বাবা জন্ম দিছে সেই বাবাও চিন্তা করে নাই, তো আর কি চিন্তা করবে আমি ছাড়া বলেন। তা আমি আমার মেয়ের জন্য যতটুকু পারবো আমার পক্ষ থেকে চেষ্টা করবো। আর আপনারা গাইস আমাকে একটু বেশি বেশি এখন সাপোর্ট করবেন, এই টাইমটাতে ভালোবাসা দিবেন। বুঝতেই পারতেছেন আমি হুট করে আমি পড়াশোনাটা পর্যন্ত করি নাই, এই সংসারে আসার পর এখন আমার মেয়েটারে নিয়ে আমার কি একটা টানাটানি অবস্থা, বুঝতে পারতেছেন। আমার বলতে গিয়ে কান্না চলে আসতেছে। আসলে কি বলবো, নিজের কপালটা না নিজে পুরাই ফেলছি গাইস। তো যাই হোক, আজকে ঘরে তো কিছু নাই, শুধু ডিম আর আলু আছে। তো এইগুলোই আমি এখন রান্না করব, সেটা আপনাদেরকেও দেখাবো কিভাবে টানাটানি সংসারে আমি কিভাবে কি করি। যাই হোক, আল্লাহ ধৈর্য দিছে বলে এখন পর্যন্ত মাটির উপরে দাঁড়ায় আছি, না হলে হয়তোবা এতক্ষণে কিছু করে ফেলতাম। এতক্ষণে কি মানে এই 4 বছরে কিছু না কিছু একটা ঘটাই ফেলতাম। শুধুমাত্র আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছে আমারে, এটা আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে যে কোনো পরিস্থিতি আমি মানায় নেওয়ার মতো ধৈর্য ক্ষমতা আল্লাহ আমাকে দিছে। যাই হোক, আমি এখন চালটা ঢেলে হচ্ছে রান্না বান্না করবো, মেয়েরে খাওয়াই আবার ঘুম পাড়াতে হবে। মেয়ের ঘুমের সময় হয়ে গেছে, আর সারাদিনে তেমন কিছুই মেয়েটার আমি খাওয়াইতে পারি নাই। ঘরে আটাও শেষ, ও রুটি খাইতে অনেক পছন্দ করে। মানে একটা মা হিসেবে আমার কলিজাটা পুরো ছিঁড়ে যাইতেছে যে আমি আমার মেয়ে আজকে রুটি চাইছে, নিচ থেকে খাইতে চাইছে, তো দিতে পারি নাই। যাই হোক, ব্যবস্থা করবো না ইনশাল্লাহ, আল্লাহ তো আর রিজিক ফালাই রাখবে না। তখন আমি হচ্ছে রান্না করতে যাব, চালটা তাড়াতাড়ি করে ঢালা শেষ করি। কথা বললে আমার আর আজকে চাল ঢালা শেষ হবে না। এই যে গাইস, রান্না বান্না করতে চলে আসছি। আর আজকে কিন্তু আমি রান্না আমার পুরনো ফ্রাই প্যানটার মধ্যে বসাইতেছি, কারণ নতুনগুলো আমার নষ্ট করার কোনো ইচ্ছা নাই, রেখে দিছি ওইগুলো তুলে। মানে টাকা পয়সার সংকট এইভাবেই হুট করে সংসার আলাদা করে দিছে, তার মধ্যে যদি উড়াধুরা সব জিনিস নষ্ট করি তাহলে আমি পাবো কোথায়? এতদিন তো মনে করেন যে সবাই মিলে সব কিছু আমরা করে ফেলছি, এখন তার সেটা হবে না। যা যাবে সম্পূর্ণ আমার যাবে, আর আমার ওইরকম ইনকাম নাই যে আমি খরচ করবো ইচ্ছা মতো। যে লবণটা পর্যন্ত শেষ আমার ঘরে, যে আমি কোনো কিছু চালাবো কিছু দিয়ে কিছু, সেই উপায়টা পর্যন্ত রাখেনি আমার শাশুড়ি মা। একটা লবণের প্যাকেট আমি কিনে আনছি, লবণ নাই দেখে। মানুষ তো আলাদা করার আগে ভাই যদি হাঁড়ি পাতিল না থাকে, হাঁড়ি পাতিলও দিয়ে দেয়। যাদের মানে মনে করেন যে সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে করে সংসারে আলাদা করে দিতে চাইতেছে, কিন্তু আমারে ভাই সেটাও দেওয়া হয় না, একদম শূন্য থেকে আমার এখন সবকিছু করতে হইতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। বললামই তো, এখন আপনাদের ভালোবাসাই একমাত্র আমার মেয়েরে নিয়ে আমি ভালোভাবে থাকতে পারবো। কেউ তো চিন্তা করে নাই আমার কথা, আমার মেয়ের কথা। এখন আমার মেয়ের কথা, আমার কথা আমার নিজেরই চিন্তা করতে হবে। তো এখন হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ খুবই কম পরিমাণে দিব। আজকে রান্না করতে আইসা গাইস আমার যে কি পরিমাণের কষ্ট লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। বাপটা পর্যন্ত কোনো খবর নাই
যে আমার মেয়ে, তারপর আমার বউর কথা বাদ দিলাম, আমার মেয়ে কেমন আছে। যখন আমি বলছিলাম যে মেয়েরা ভালোবাসে না, ছেলেরা বেশি ভালোবাসে, বেশি প্রায়োরিটি দেয়, তখন ঠিকই তর্ক করছিল যে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি তার নামে। সে তার মেয়েকে ঠিকই অনেক ভালোবাসে, এখন কোথায় সেই ভালোবাসা দেখতেছি না কেন? মেয়ে যে খাইতে পাইতেছে না, কোথায় এখন? সে তো ঠিকই এই বাড়িতে যতদিন ছিল পোলাও, মাংস, মানে রোস্ট, তারপরে বিরিয়ানি, এগুলো ছাড়া তার মুখে খাবারই উঠতো না। আর এখন তার মেয়ে নাকি শুধু ডিম দিয়ে আলু দিয়ে ভাত খাবে। মেয়েরও কিন্তু এমন অভ্যাসের বানাইছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, মেয়ের রুচি ওই রকম বাবার মতো পাইছে। তো যাই হোক, আর কিছু বলতে চাই না এসব নিয়ে। এখন রান্নাবান্নার দিকে ফোকাস করি। রান্নাবান্নায় কিভাবে একটু তেল মশলা কম খরচ করা যায়, না হলে তো ওইটা তো টাকা লাগবে, আরও মশলার খরচ আরও বেশি এসবের। আর তেলের দাম তো মনে করেন যে দিন দিন শুধু বাড়েই, কমে আর না এইসব তেলের দাম। তো যাই হোক, মেয়েকে নিয়ে এখন ভালো থাকার চেষ্টা করতেছি। যে যা করছে সব কিছু মনের মধ্যে রেখে দিব, আল্লাহ একদিন আমাকেও সময় দিবে। সব সময় সবাই একরকম থাকে না, আল্লাহ বিপদ দিয়ে মানুষ চিনায়। তারপরে কি বলবো, কিছু আজকে বলার মতো না, মুখ দিয়ে কিছু আসতেছে না, কোনো ভাষা যে কাউকে নিয়ে আমি কিছু বলবো। আর কিছু বলার ইচ্ছাও নাই। যে আমার সংসার নষ্ট করছে, সংসারটার এইভাবে ভাঙছে, আল্লাহ তার বিচার করুক, এতটুকুই বলবো। আর কে কানে পড়া দিছে সেটার বিচার আল্লাহ করুক। এখন বাড়ি লিখে দেওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে আরেকটু কিছু আপনাদেরকে বলে নেই। আমি কিন্তু বাড়ির দিকে যে আমার অনেক লোভ, বিষয়টা এমন না। বাড়ির দিকে আমার লোভ এই যে আমার মেয়েটার কথা কেউ চিন্তা করে নাই। আমার শাশুড়িও কিন্তু মেয়েটার কথা চিন্তা করে নাই, তার বাপ মেয়ের কথা চিন্তা করে নাই। এইসব জিনিস আমি চিন্তা করি, বাড়িটা আমার নামে করতে চাইছে। আমি 2 দিন পরে কাউরে ভাই লাথি দিয়ে বের করে দিব সংসার থেকে, কারণ বাড়িটা আমার নামে হয়ে গেছে। এই ধরনের মেন্টালিটি ভাই আমার মধ্যে নাই। আর যা কিছু যেমন বলেন না কেন, কারণ আমি জানি আমি কি কারণে কি পাইতেছি। তো আমার মেয়েটার কথা চিন্তা ভাবনা করে আমি বরাবরই শুরু থেকে এই পর্যন্ত একটা কথাই বলছি যে আমি আমার মেয়ের কথা চিন্তা করে শুধুমাত্র এই বাড়িটা আমার নামে হোক এটা চাই, আর কিছু না। আমার আর কোনো কিছু লোভ নেই। আমার একটা 3 তলা বাড়ি থাকবে, আমি একদম রাজরানী হয়ে থাকবো, এই ধরনের লোভ ভাই আমার মধ্যে নাই। শুধু মেয়ের কারণে এই কথাটা আমি বলছিলাম, এটার কারণে আমার কত কথা শুনতে হলো, এটার কারণে আজকে কত কিছু, কত ভুল বুঝাবুঝি। তো যাই হোক, কথা কাজে মিল পাইলেন তো, যে আমার কথা, আমার মেয়ের কথা জীবনেও কেউ ভাববে না, আমার মেয়ের কথা আমারই ভাবতে হবে। তো গাইস, যেটা আমি বলতেছিলাম, রান্নাঘরে রান্না বসে এখানে চলে আসছে। এখন যেহেতু অনেক গরম পড়ে গেছে, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, ওই যে বাড়ি লিখে নেওয়ার বিষয়ে আমার মেয়ের কথা কিন্তু কেউ চিন্তা করে না। স্বাভাবিক, মেয়েরা মানে অবহেলা একটু পায়, কিন্তু এত অবহেলা পাবে আমার মেয়েটা এত ছোট বয়সে, সেটা কল্পনার বাহিরে। যাই হোক, আমার মেয়েকে যেহেতু বাড়ি নিয়ে এত কিছু হয়েছে, এত অবহেলা, আমার মেয়ের আমি এই বাড়ির একটা ব্যবস্থা ইনশাল্লাহ একদিন না একদিন করবো, সেটা বৃদ্ধ বয়সে হোক আর যখনই হোক না কেন। আর আমার শাশুড়ি মা সবসময় একটা কথা বলে না, যে কি জানি তার নাতি বড় বড় ঘরে, সেই নাতি কখনো না কখনো তার কাছে ঠিকই আসবে। আর নাতি আসবে না কেন? নাতি আসতেই হবে। আমার মনে হয় না আমার মেয়ের বেলায় কখনো কেউ এতটা জোর দিত। জামাই যে পরিমাণ জোর দিছে বড় সতীনকে এখানে আনার জন্য, তার ছেলের জন্য, মানে আমার মেয়ের জন্য, আমার জন্য কখনোই এত জোর দিত না। তার কথাই বোঝা যায়, মনে হয় বলছেও 2-1বার এসব কথা বলেও ফেলছে, যে আমার ফ্যামিলিগত প্রেশারের কারণে। কেন, বড় সতীনের বাড়ি থেকে কি কম প্রেশার দেওয়া হয়েছে? আইনজীবী দিয়ে ফোন করা হয়েছে, তারে ওইখানে নিয়ে মারধর পর্যন্ত মানে হয়ে গেছে ওই জায়গায়। তারপরে আর কি লাগে? তারপরও নাকি বড় সতীনের বাবার বাড়ি ভালো, কোনো কড়াকড়ি নাই, কিছু নেই। আমার বাবার বাড়ি হলে কি করতো বলেন তো? এই মারধরটাই তো করতো, এর থেকে বেশি কি আর কিছু করতো? আইনজীবী নিয়ে দিত, কিসে ভাসাইতো তারে। যাই হোক, এসব নিয়ে কিছু বলতে চাই না। সংসার আমার যে কে ভাঙছে এখন আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। বড় সতীন ওর পরিবার মিলে যে কালো জাদু করে আমার সংসারটারে ভাঙছে। জামাইরে আমার কাছ থেকে কেড়ে নিছে, আমার সন্তানের কাছ থেকে কেড়ে নিছে, সেটা আমার বুঝতে একদমই বাকি নেই। ওই যে বললাম না একটু আগে, আল্লাহ সব কিছুর বিচার করবে। দুনিয়াতে তোমরা ফুর্তি করে নাও, তারপরে যখন এসবের বিচার আসবে তখন বুঝবে অনেক মজা। আল্লাহ সবারই ভালো রাখুক, ভালো থাকুক, দুনিয়াতে যা ইচ্ছা করুক, যখন এটা তখন বুঝুক। আল্লাহ যেদিন ধরবে সেদিনই বুঝতে পারবে না। তো যাই হোক, ওই যে বাড়ি না ঘুরে ফিরে, ওই যে এতদিন আমার শুধু একটু সান্ত্বনা দিছে। জামাই সবসময় একটা ভয় দেখাইতো না আমার শাশুড়ি মারে, যে ছোট বউর বাবার বাড়িতে অনেক কড়া, ওরা অনেক ঝামেলা করবে, ছোট বউরা আনতে দিবে না, আর আনতে না দিলে এখানেই শেষ না,
ঝামেলা কিন্তু আম্মু অনেক বড়সড় হবে। এই ভয়ে ভয়ে মনে করেন যে শাশুড়ি মা আমাকে দমায় রাখার জন্য একটু একটু সান্ত্বনা দিছে, কারণ আমার জামাই আমারে ভালোবাসে না, তার বড় বউয়ের কাছে চলে যায়, সে মুরব্বী মানুষ, সে আর কি করবে বলেন। এই কারণে একটু বুঝতেছে ওই বাড়ি ঘুরে ফিরে সে তার বড় বউ ছেলের নামেই করবে, ছেলে তো বুঝতেই পারেন বংশের বাতি, তো ওই জায়গায় যাবে আর আমার মেয়েরে লাথি উষ্টা খাওয়াবে। তো সেটা আমি কখনোই হতে দিব না, আমি মা হিসেবে কখনোই সেটা আমি হতে দিব না, মানে দিব না। সেই জন্য আমার যা করতে হয় আমি তাই করবো আমার মেয়ের ভালোর জন্য। এখন একটা সমাজে মেয়ে এভাবে থাকা যে কতটা কষ্টকর, যে বাবা কাছে নাই, তারপরে ফ্যামিলির যে আরো দাদা দাদি আছে তারা আলাদা করে দিছে, শুধু আমি আর আমার মেয়ে। যেটা আমি সবসময় বলতাম যে আমি যদি আমার বাবার বাড়িতে চলে যাই, আমি শুধু আমার মেয়েরে নিয়ে থাকি, তখন আমার এইসব কথা শুনতে হবে। এই ভয়ে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাই না, মেয়েরে বাবার আদর থেকে আমি কোনোভাবে বঞ্চিত করতে চাই না। তো সেটাই আমার সাথে হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন, মেয়েরে নিয়ে যেতে ভালোভাবে থাকতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন পারলে, যাতে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়। যাই হোক, ব্লগটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।